আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। যারা ক্লাসে আছেন, আমার কথা শুনছেন এবং সেট নিয়ে বসে আছেন, অথবা অনেকে শুনছেন কানে দিয়ে, সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। শিখন ও শিখন যাচাই আজকে আলোচনা বিষয় ইউনিট 3-এর শেষ ক্লাস আজকে, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ক্লাসই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা যদি আমরা না জানি তাহলে আমাদের পেশাগত কাজে দক্ষতা অর্জন করতে পারবো না। বিষয়টা মনে হয় একটু জটিল, দেখলে আসলে কোনো জটিল বিষয় না, একদম ইজি বিষয়। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু রিভিউ করতে চাই, গত ক্লাসে কেউ ছিলেন? গত ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? একজন কি আমাকে সহযোগিতা করবেন? একজন বলেন, গত আসসালামু ক্লাসে আলাইকুম কি আলোচনা রহমতুল্লাহ। করেছিলাম? ভুলে গেছি স্যার। লেখা নাই, নোট নাই সাথে সামনে? স্যার, দলগত কাজ সম্মিলিত শিখন। ধন্যবাদ। কি নাম আপনার? সাফিয়া। হ্যাঁ, ইয়া। ধন্যবাদ। একটু নোট রাখতে হয় যে দলগত কাজ মানে মাধ্যমিক শিক্ষাক্রমে বাস্তবে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে শিখন শেখানো পদ্ধতি ও কৌশল, এর মধ্যে দলগত কাজ একটা কৌশল। দলগত কাজকে খুব জোর দেওয়া হয়েছে এই জন্য যে যারা পিছিয়ে পড়ে, দুর্বল শিক্ষার্থী, এদের জন্য এই দলগত কাজটা খুব উপকারী। তো আজকে ওই শিখন শেখানো কার্যক্রমের আরেকটা বিষয়, এটা আমাদেরকে জানতে হবে শিক্ষক হিসাবে। মাধ্যমিক শিক্ষাক্রমের দক্ষতা ও কৌশলগুলো প্রয়োগের জন্য এবং কারিকুলাম বাস্তবায়নের জন্য আজকের আলোচনা বিষয়টা খুবই জরুরি। সেটার নাম হলো বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা। একজন বলেন আওয়াজ করে, আমি কি বলছি? জ্ঞানমূলক দক্ষতা। ধন্যবাদ। বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা, এটা আমাদের কাছে হয়তো মনে হচ্ছে নতুন, আসলে নতুন কিছু না, পুরাতনই। আমরা যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এটার আমাদের ক্লাসে পড়াইতে গেলে এটা সম্পর্কে যদি আমাদের অভিজ্ঞতা না থাকে, এটা সম্পর্কে আমার যদি নলেজ না থাকে, তাহলে ক্লাসটা ভালোভাবে সম্পাদন করতে পারবো না। বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা, এটার ইংরেজি হলো মেটাকগনিটিভ স্কিল। কগনিটিভ। মেটাকগনিটিভ স্কিল, বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা। ঠিক আছে? আচ্ছা, এটা একটু পরের তো প্রথমটা কি বলা হয়েছে? যে দক্ষতার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের বিমূর্ত চিন্তা করতে শেখায়, যে বিষয়বস্তুর কোনো মুহূর্ত রূপ নেয়, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, শুধু কল্পনায় তাকে বিশ্বাস করে নিতে হয়, এরকম বিষয়বস্তুর শিখনে শিক্ষকের যে দক্ষতা সহায়তা করে তাকে বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা হয়। ধন্যবাদ। এটা সহজ কথা হলো যে অনেকগুলো বিষয় আমরা পড়াতে গেলে শিক্ষার্থীদের কোনো ছবি দেখাতে পারি না, বাস্তবে কোনো কিছু প্রমাণ বা দেখাতে পারি না, কিন্তু কৌশলে যুক্তি দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যেগুলা শিক্ষার্থীদের মনে দাগ কাটে এবং ওরা শিখতে পারে। এখানে বলা হয়েছে যে কোনো বিষয়বস্তুর মূর্ত রূপ নেই। মূর্ত মানে কি? যেটা দেখা যায়, প্রতিচ্ছবি আছে। মূর্ত রূপ নেই, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, শুধু কল্পনা করে যা তাকে বিশ্বাস করে নিতে হয়। এরকম বিষয়বস্তু শিখনে শিক্ষকের যে দক্ষতা,
সহায়তা করে তাকে বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা বলা হয়। বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা শিক্ষকের নিতে হয়। এই বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা শিক্ষার্থীর না, শিক্ষকের। তো এই দক্ষতাটা বাচ্চাদের মাঝে প্রতিস্ফুটিত করতে হবে, প্রতিফলিত করতে হবে। শিশুদের বা শিক্ষার্থীদের বিশেষ করে এটা আমরা জেপিএর 4টে স্তরের শেষ স্তরটা কে বলতে পারি? শেষ স্তরটার নাম কি? স্যার, জাপিএর জ্ঞান বিকাশের স্তরের 4টে স্তর আছে, লাস্ট স্তরটার নাম কি? বিমূর্ত কার্যকরী স্তর। ভেরি গুড, থ্যাংক ইউ। আপনার নাম কি? আসমা আক্তার স্যার। আসমা। জি স্যার। ধন্যবাদ আসমাকে। এটা বয়সটা কত ওই শিক্ষার্থীদের? স্যার 11 থেকে 15 বছর হলো। 11 থেকে 15 বয়স হলো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আপনি যে বলছেন যে পড়েন তো, নিচের লেখাটা কি আছে? সুইজারল্যান্ডের কি লেখা? পড়েন তো এটা। জি স্যার। সুইজারল্যান্ডের মনোবিজ্ঞানী পিয়াজের জ্ঞান বিকাশ তত্ত্ব অনুযায়ী দেখা যায় 11 থেকে 12 বছরের পর আস্তে আস্তে বিমূর্ত চিন্তাশক্তি অর্জন করতে শুরু করে। এইরকম জ্ঞান বিকাশে সহায়তা করার জন্য শিক্ষকের বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার প্রয়োজন। ধন্যবাদ। ওই বাচ্চাদের মানে 11 থেকে 17, আমরা যেটা বলছিলাম মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, ওইসব বাচ্চাদের পড়াতে গেলে আমার এই এটা বুঝতে হবে বিমূর্ত জ্ঞানটা কি। ওইটা তাদের প্রতিস্ফুটিত করার জন্য আমাকে সেভাবে কলা কৌশল প্রয়োগ করতে হবে, তাই না? এখন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে আমরা দেখি নাই, বা ভগবান বলেন, ভগবানকে দেখি নাই, ঈশ্বরকে আমরা দেখি নাই। কিন্তু আমরা যখন ক্লাসে পড়াবো তাদের মনে একটা মূর্ত প্রতিচ্ছবি আনতে হবে যে ঈশ্বর এই। বাস্তবে আকার দিয়ে ছবি দিয়ে দেখাইতে পারবো না, কিন্তু কথা দিয়ে যুক্তি দিয়ে দেখাইতে হবে। যেমন কেউ যদি বলে যে আল্লাহ যে আছে, এটা প্রমাণ কি, কিভাবে বিশ্বাস করতে পারি যে আল্লাহ আছে? তার একজন অভিজ্ঞ ব্যক্তি একটা রেফারেন্স দিয়েছিল যে তুমি জন্ম নিয়েছো আব্বা আম্মার ওরসে, তো তুমি যাকে বাবা রেখেছো উনি যে তোমার বাবা, এটা প্রমাণ কি? বা তুমি কি দেখছো কিনা উনি বাবা? তখন যুক্তি হলো যে জন্মের পর মা বলছে উনি আমার বাবা, আগে পাশে রাখছে, কোলে নিছে, সেই হিসাবে বিশ্বাস করেছি বাবা, সেই হিসাবে বাবা। ঠিক আমাদের যে আল্লাহ ঈশ্বর আছে, আল্লাহ আছে, আমরা যাদের ঋষিদের, মনি ঋষিদের আনুগত্য করি, মুসলমানরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এক আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে ওনাকে বিশ্বাস করে আমরা আল্লাহ আছে। ঠিক এমন প্রত্যেকটা ধর্মেরই ধর্মীয় গুরু আছে। এরা সনাতন ধর্মে বলে ভগবান, তারপরে খ্রিস্টানে বলে ঈশ্বর, গড, সেইভাবে আমরা মেনে আছি। দেখ এইভাবে মানে তাকে মূর্ত জিনিসটাকে, মানে বিমূর্ত জিনিসটাকে তার মনের মধ্যে ঢুকাইতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে দেখি বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার রূপরেখা। মানে বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার রূপরেখা মানে শিক্ষার্থীদের কাদের এই বিমূর্ত জ্ঞান প্রতিস্ফুটিত হইবে, রূপরেখাটা কি, এটা আমরা এখানে আলোচনা করি। কত বলছে শিক্ষার্থীরা বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার জন্য অনেকগুলো কাজ করতে সমর্থ, অনেকগুলো কাজ করতে সমর্থ। তারপরে যে কাজগুলো করতে সমর্থ এগুলো নিচে দেওয়া হইলো। মানে যাদের বিমূর্ত জ্ঞান আছে বা যাদের
উপযুক্ত হয়েছে, এই নিচের কাজগুলোর মধ্যে প্রমাণিত হবে যে তার বিমূর্ত জ্ঞানের প্রতিস্ফুটিত হয়েছে। 1 নম্বর, অবশ্যই তারা জ্ঞানমূলক প্রক্রিয়া মনিটর করার যোগ্য হবে। 2 নম্বর, ভাষা ভাবে কাজ না করে সাদামাটা কৌশল ব্যবহার থেকে নিজেকে বিরত রাখার যোগ্য হবে। আবশ্যিক জ্ঞানের ভিত্তি থাকবে, নিয়ম কানুন ও বিধিসম্মত আচরণ করবে বা জ্ঞানমূলক কৌশল ব্যবহারে সহায়ক হবে। নতুন পরিস্থিতিতে সঠিক কৌশল প্রয়োগের নিমিত্তে তাদের চিন্তন কৌশল স্থানান্তরের মানসিকতা থাকতে হবে। প্রথমটা বলছে অবশ্যই তাদের জ্ঞানমূলক প্রক্রিয়া মনিটর করার যোগ্য হবে, অর্থাৎ কোন একটা জ্ঞানমূলক জিনিস এটা এদের জ্ঞানের মধ্যে আছে কিনা বা অন্য একজনের জ্ঞানের এটা ধরতে পারে কিনা, ওইটা তারা বিচার করার ক্ষমতা থাকবে বা মনিটর করার ক্ষমতা হবে। ভালো মন্দ ছাত্ররা ক্লাসে ভালো মন্দ করে বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে, বুঝতে হবে যে ওই বিষয়ে ওই ছেলেটার জ্ঞান আছে কি না, এটা সে ওই বয়সের বাচ্চারা এটা মনিটর করতে পারবে বা বিচার করতে পারবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে ভাষা ভাবে কোনো কাজ করতে গেলে ফাঁকি দেওয়া, দায়িত্ব না নিয়ে কাজ করা, এড়িয়ে চলা, এটার সাথে তারা করবে না, এটা ভালোভাবে করবে। এই যোগ্যতা তারা আছে না, এটা এমনি করা যাবে না, ভালোভাবে আমরা করবো। এই বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা যেসব বাচ্চাদের মধ্যে হয় তারা এভাবে আন্তরিকভাবে কাজ করবে, ভাষা করবে না বা অবহেলা করবে না বা পাশ কেটে চলে যাবে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আবশ্যিক জ্ঞানের ভিত্তি থাকবে। প্রত্যেকটা বাচ্চার একটা আবশ্যিক জ্ঞানের ভিত্তি থাকবে, যে জ্ঞানটা আছে তার কম্পালসরি জ্ঞান, বেসিক, ওইটা তাদের মধ্যে পরিপূর্ণ থাকবে, তাইলে তারা বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা শিখতে পারবে। এখানে এই কথাটাই বলছি। 4 নম্বর, নিয়ম কানুন ও বিধিসম্মত আচরণ করবে। এটা আমরা জানি, নিয়ম সম্মত বিধিসম্মত যে কোনো ক্লাসের বা পড়ালেখার ক্ষেত্রে সেই রকম ভালো আচরণ করবে এবং জ্ঞানমূলক ব্যবহারের কৌশল সহায়ক হবে। 5 নম্বর হলো নতুন পরিস্থিতিতে সঠিক কৌশল প্রয়োগের নিমিত্তে তাদের চিন্তন কৌশল স্থানান্তরের মানসিকতা থাকবে। অর্থাৎ কোন একটা নতুন পরিস্থিতি, এই পরিস্থিতি সে অভিযোজন করবে এবং একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, এই কৌশল সে জানবে। তো নতুন পরিস্থিতিতে সঠিক কৌশল প্রয়োগের নিমিত্তে তাদের চিন্তন কৌশল স্থানান্তরের মানসিকতা থাকবে, মানে ট্রান্সফার করে একজনের থেকে আরেকজন, এক বন্ধু বা এক সহকর্মী বা সতীর্থ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করবে, এই যোগ্যতাটা তার থাকবে। যখন এই 5টা জিনিস একটা শিক্ষার্থীর মাঝে থাকবে, তাইলে বুঝতে হবে যে তার বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা শিখন হবে বা হয়েছে। এইগুলো যখন থাকবে তখন তার এগুলো অবশ্যই একজন শিক্ষার্থী যদি এই বিষয়গুলো তার থাকে, তাহলে আমরা ধরে নিব যে তার বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা অর্জন হয়েছে। আমি যে 5টা বিষয় নিয়ে আলোচনা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আপনারা আরো স্টাডি করবেন, প্রশ্ন করলে আমি খুশি হতাম। মনে হয় কিছুটা বুঝছেন, আরো পড়লে আরো বুঝতে পারবেন, তখন প্রশ্ন করলে আগামী ক্লাসে আবার দেখবেন। জি স্যার, আবার পড়তে গেলে তখন বোঝা যায় আর কি। হ্যাঁ, এখন আসেন এই যে বিমূর্ত শিখনটা কি আপনি বলেন তো একটু, প্রথমটা পড়েন তো, বিমূর্ত শিখন কি? উল্টা করে বেরিয়ে দিচ্ছি, মাথাটা গেছে গা। বিমূর্ত শিখন স্যার, আর একটু হচ্ছে ইয়ে করেন স্যার, জুমটা কমিয়ে দেন স্যার। এখন বোঝা যায়? স্যার ডান পাশের কিছু অংশ দেখা যাচ্ছে না স্যার, আর একটু আচ্ছা, কমাই আপনি দেন। আচ্ছা, ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, কই আমি দেখলাম না, তারপরে ক্লাস বিমূর্ত করতেছি। শিখন, বিমূর্ত শিখন কোনো নির্দিষ্ট বস্তু বা সুনির্দিষ্ট কোনো একটু প্লিজ, একটু আপনার নাম কি? আসমা আক্তার স্যার। আসমা আক্তারকে ধন্যবাদ। আর যারা আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ।
যারা আমার কথা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাউন্ড আসছে এই কার মোবাইল সেন্টেন্স থেকে? গুলো সব বন্ধ করছো না জি। রাত্রি? রুবিনা নামের একটা আপু হচ্ছে, ওনার হচ্ছে কি আনমিউট নাম? তো। কি করতে নাম? হবে না। রুবিনা আপু ইয়ে করেন, মিউট করেন আপু এই প্লিজ। রুবিনা, আপনার ভাষার সব কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি ওইটা ইয়ে করেন, মিউট আনমিউট করেন। ঠিক আছে, ধন্যবাদ। এই যে আসমা বলেন। বিমূর্ত শিখন। বিমূর্ত শিখন কোনো নির্দিষ্ট বস্তু বা সুনির্দিষ্ট কোনো অভিজ্ঞতার সাথে সংযুক্ত নয়, যে কোনো ধারণা বা প্রতীক সম্পর্কে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পর্যাপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করার সাথে সম্পর্কিত। বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা অনুযায়ী শিখনের ধাপ: 1. বিষয়বস্তুর সমগ্র পরিস্থিতিকে অনুধাবনের চেষ্টা। 2. সমস্যা সমাধানের জন্য সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করা। 3. সমস্যাটি সমাধানের জন্য পারস্পরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা। 4. সমস্যা সমাধানে তাদের কাছে যেগুলো অপ্রাসঙ্গিক বলে মনে হবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। এভাবে তাদের অন্তর্দৃষ্টি জাগ্রত হবে, তাতে তাদের বিমূর্ত শিখন অর্জিত হবে। জি স্যার। ধন্যবাদ। এখানে যে বিষয়টা আছে, বিমূর্ত শিখন হলো বাচ্চাদের বা শিক্ষার্থীদের কি শিখন হবে, যারা নিজে নিজে কোনো একটা বিষয় নিজের মনে উপস্থাপন করতে পারবে, এটা সে নিজে একটা ব্যাখ্যা দিতে পারবে, এবং কোনো একটা উদ্ভূত পরিস্থিতি যদি হয় সেই পরিস্থিতির সম্পর্কে সে ব্যক্ত করতে পারবে। আর কি, এটাকে বিমূর্ত শিখন বলা। অর্থাৎ মূর্ত হলো চোখে দেখা, আগেও বলেছি, আর বিমূর্ত হলো চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মনের চোখে বা মনের ছোঁয়ায় স্পর্শ করা যায়, সেটাকে বলা বিমূর্ত শিখন। শিক্ষার্থীরা বিমূর্ত শিখন কিভাবে শিখবে? এই নিচের যেগুলো দিছে, এটা প্রথমে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো বিষয় না, এটা যে নির্দিষ্ট বিষয়টা সীমাবদ্ধ, এইটা না। বিমূর্ত শিখনটা নির্দিষ্ট কোনো বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা অভিজ্ঞতার সাথে সাথে তার জ্ঞানের পরিধি বেড়ে যায় এবং সে বিস্তারিত সে নিজের মনে মনে ব্যক্ত করতে পারে, এরকম একটা বিষয়। এখানে যে বিষয়গুলা আছে 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে বিষয়বস্তু সমগ্র পরিস্থিতিকে অনুধাবন চেষ্টা। অর্থাৎ কোনো একটা বিষয় যখন আলোচনা করব বা বর্ণনা করব, শিক্ষার্থী পুরা বিষয়টাকে সে নিজের কাছে নেওয়ার বা সে অনুধাবন করার চেষ্টা করবে, পুরা পরিস্থিতিটাকে, পুরা বিষয়টাকে। 2 নম্বর, সমস্যার সমাধানের জন্য সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করা। অর্থাৎ যে সমস্যাটা নিয়ে আলোচনা করছি বা তাকে সমস্যাটা তুলে ধরা হয়েছে, সেই সমস্যাটার সমাধানের জন্য সে সক্রিয়ভাবে একটা প্রতিক্রিয়া করবে, পারছি বা পারছি না, বা চেষ্টা করতেছি, পারবো ইনশাল্লাহ, এই ধরনের আর কি। তাহলে বোঝা যাবে যে সে সেটার প্রতি বিমূর্ত শিখনের প্রতি সে আগ্রহী এবং সেটা সফলভাবে করতে পারবে। 3 নম্বর হলো সমস্যাটি সমাধানের জন্য পারস্পরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা। অর্থাৎ কোন একটা উদ্ভূত পরিস্থিতি বা কোন একটা সমস্যা বুঝতে পেরেছি, এখন এই সমস্যাটা সমাধানের জন্য আরো সহকর্মী, সতীর্থ বা শিক্ষক, এদের সাথে সে সম্পর্ক স্থাপন করবে, যে এদের পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান করবে, নিজে একা বা না বুঝে কোনো কিছু করবে না। এটা হলো জ্ঞানের বা বুদ্ধির পরিচয়, যে একটা বিষয় যেটা সমাধান করবে, যদি তার জানা না থাকে তো সেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে জেনে সমাধানের চেষ্টা করবে। তারপরে যে কথাটা বলছে সেটা হলো সমস্যার সমাধানের জন্য পারস্পরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে, এটা বলা হয়েছে। আচ্ছা, 4 পরটা বলছে সমস্যার সমাধান তাদের কাছে যেগুলো অপ্রাসঙ্গিক বলে মনে হবে। এখানে একটু বানান ভুল আছে, তাদের এটা হবে তাদের সমস্যার সমাধানে তাদের কাছে যেগুলো অপ্রাসঙ্গিক বলে মনে হবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। অর্থাৎ কোন একটা আলোচনা করতে গিয়ে সে বুঝতেছে না, মনে হচ্ছে এটা অপ্রাসঙ্গিক, কিন্তু এই যে অপ্রাসঙ্গিক বিষয়টা সে চিন্তা করছে, এই চিন্তার মধ্যে তার একটা অনুভূতি জাগ্রত হবে, হ্যাঁ এটা অপ্রাসঙ্গিক, এটা পারবো না কেন, এই যে একটা প্রশ্ন জাগা, এটার মধ্যে সে চিন্তা ভাবনা করবে। এই চিন্তা ভাবনা করতে গিয়ে এক সময় তার অন্তর্দৃষ্টি খুলে যাবে এবং তাতে তার বিমূর্ত শিখন হবে। অর্থাৎ আমরা এই যে কোন একজন এই সামাজিক গঠনবাদ আলোচনা করছিলাম, যে প্রশ্ন তৈরি করে দেওয়া ক্লাসে, শিক্ষার্থীরা কেন বা কিভাবে হবে, ওই প্রশ্ন তৈরি বা এর মধ্যে সে এটা খুঁজে বের করে নেবে।
ওইটার সাথে এটার মিল আছে। এখানে এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীর কোন একটা বিষয় মনে হয় অপ্রাসঙ্গিক, বুঝে না, এই অপ্রাসঙ্গিকটা কেন, এইটা চিন্তা করতে করতে সে একসময় তার বিমূর্ত জ্ঞান ফুটে যাবে, তারপরে সেটা শিখন হবে। এখানে এই কথাটাই বলছি। এখানে যে কথাটা আলোচনা হয়েছে, কারো কি কোনো এখানে বোঝার সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা তাহলে সামনে যাই। এই বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার উন্নয়ন, উন্নয়ন মানে একটা বাচ্চার শিখন হয়েছে কিনা বা শিখন হয় কিনা, হইলে এই রেজাল্ট গুলো আসবে। বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা উন্নয়ন হবে, অর্থাৎ সে বিমূর্ত তার শিখন হয়েছে। কিভাবে বুঝবো? এক নম্বরেও শিখন চলাকালে নোট নিতে পারা, অর্থাৎ নিজে নোট করতে পারা। কোন একটা জিনিস পড়ানো হচ্ছে, সে বুঝে এটা নোট নিজে লিখতে পারে। 2 নাম্বার, আচ্ছা এটা একজন পড়েন তো, কে আছেন? বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার উন্নয়ন, শিখন চলাকালে নোট নিতে পারে, অনলাইন বুলেটিন বোর্ডের মাধ্যমে অংশগ্রহণ করতে পারে, অন্যান্য শিক্ষার্থীদের ভাবনা ও কার্যক্রমের উপর প্রতিফলন করতে পারে, নির্দিষ্ট মানদণ্ড সংবলিত তালিকা বা বিধান দ্বারা নিজেদের আচরণ ও কাজের বিশেষ করে সহপাঠীদের সাথে তুলনা করতে পারে। ধন্যবাদ। মানে যদি এই কোন একজন শিক্ষার্থীর মধ্যে এই বিষয়গুলো আমরা ধরে নিতে পারি, এগুলো থাকে, তাহলে বুঝতে পারবো যে তার বিমূর্ত জ্ঞান দক্ষতার উন্নয়ন হয়েছে। যদি থাকে তাহলে এখানে 1 নাম্বার হলো যে নোট নিতে পারা, 2 নাম্বার যেটা বলছে অনলাইন বুলেটিন বোর্ডের মাধ্যমে অংশগ্রহণ করতে পারা, 3 নাম্বার হলো অন্যান্য শিক্ষার্থীদের ভাবনা ও কার্যক্রমের প্রতিফলন করতে পারে, অর্থাৎ কোন একটা বিষয়ে অন্যান্য শিক্ষার্থীরা কি ভাবলো সেই ভাবনাটা সে প্রতিফলন করতে পারে, যে হ্যাঁ এই ভাবছে এই বিষয়টা এমনি না এমনি হবে, এরকম একটা মূল্যায়ন করতে পারে। তারপরে যেটা বলছে যে নির্দিষ্ট মানদণ্ড সম্বলিত তালিকা বা বিধান দ্বারা নিজেদের আচরণ ও কাজের তুলনা করতে পারে, অর্থাৎ একটা নিয়ম নীতির মধ্যে থেকে পরে কে কোন ধরনের আচরণ মানলো বা মানলো না সেটা সে তুলনা করতে পারে সহপাঠী বা বন্ধু বা নিজের সাথে, যে এখানে আমরা এই আচরণ করছি, এটা সে এরকম করছে, এটা তুলনা করে যে না এটা এরকম সঠিক না, এরকম একটা মন্তব্য করতে পারে। তাহলে বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা উন্নয়ন হয়েছে বা শিখন হয়েছে, সেটা আমরা বলতে পারবো। এখানে এই যে 4টা বিষয় বলা হয়েছে এর মাধ্যমে। ঠিক আছে, এখানে কেউ কোনো প্রশ্ন করবেন? জি না স্যার। আচ্ছা, ধন্যবাদ। এখন এটা একজন পড়েন তো, কে পড়বেন? কি বলা হয়েছে এটা? বিমূর্ত জ্ঞানমূলক চিন্তন দক্ষতা মডেল 1 শিখনের চিন্তন জন্য দক্ষতা। চিন্তন চিন- দক্ষতা মডেল হ্যাঁ 1 হ্যাঁ, শিখনের ঠিক জন্য আছে। পরিকল্পনা ও প্রস্তুতি, 2 শিখন কৌশল নির্বাচন ও ব্যবহার, 3 পরিবীক্ষণের কৌশল কৌশল। ব্যবহার, 4 বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে সমন্বয়, 5 মূল্যায়ন কৌশল ব্যবহার। মানে বিমূর্ত জ্ঞানমূলক চিন্তন দক্ষতাটা হইছে বা বাড়বে বা সবল হবে তখনই এই মডেলটা যখন অনুসরণ করবে। প্রথম বলছে যে শিখনের জন্য পরিকল্পনা প্রস্তুতি তৈরি করতে হবে, যে আজকের এই বিষয়টা আমি শিখবো। তারপরে এই শিখনের জন্য কি কৌশল ব্যবহার করা হবে, তারপরে পরিবীক্ষণের কৌশল ব্যবহার। পরিবীক্ষণ মানে কি? পরিবীক্ষণ মানে পর্যবেক্ষণ এবং এটা মূল্যায়ন, এটা বলা পরিবীক্ষণ। তারপরে বলছে বিভিন্ন ধরনের কৌশলের মধ্যে সমন্বয় সাধন করা। তারপরে হলো মূল্যায়ন কৌশল ব্যবহার করা। এটা টিচারের জন্য, এটা বিমূর্ত জ্ঞানমূলক চিন্তন দক্ষতা মডেল। আমরা যারা শিক্ষক আছি আমাদেরকে এই ধাপগুলো অনুসরণ করতে হবে এবং পালন করতে হবে শিক্ষণের ক্ষেত্রে। এটা একটা মডেল, এই মডেলটার একটা চিত্র মনে আছে, আমরা দেখি। এই যে একটা চিত্র দেখা যাচ্ছে, লেখাটা কি বুঝতে পারেন? জি স্যার, বোঝা যাচ্ছে। আপনি একটু পড়েন। শিখনের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি, মূল্যায়ন কৌশল ব্যবহার, শিখন কৌশল নির্বাচন ও ব্যবহার, বিভিন্ন ধরনের কৌশলের মধ্যে সমন্বয়,
পরিবীক্ষণের মনিটরিং কৌশল ব্যবহার। ধন্যবাদ। আচ্ছা, আমি যে বললাম এই বিমূর্ত চিন্তন দক্ষতার মডেল, এটা কে কার জন্য ফলো করবে, এটা কে ফলো করবে? এটা শিক্ষক। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষকের জন্য। আমরা যারা শিক্ষক ক্লাসে পড়াইতে গেলে এই মডেলটা অনুসরণ করব। এই মডেলের ধাপগুলোতে আমরা চিন্তা করি এবং সে অনুযায়ী ক্লাসে বাস্তবায়ন করি, তাইলে এটা জ্ঞান শিখন হবে শিক্ষার্থীদের। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে যে কোনো একজন বলেন তো, আমরা যে এতক্ষণ আলোচনা করছি মূল বিষয়টা কি? বিমূর্ত একজন শিখন বলেন। সম্পর্কে স্যার। বিমূর্ত শিখন। হ্যাঁ, গুড, ভেরি গুড। এই বিমূর্ত শিখনটা কি বা কাকে বলে, এটা কিভাবে বুঝবো? যেটা হলো আপনার স্যার দেখা যায় না, কিন্তু আপনার শিক্ষার্থীকে সেটা বিশ্বাস করাতে হবে যে এটা বাস্তবে আছে, এরকম ভাবে ব্যাখ্যা বা সুন্দর করে বুঝাতে হবে যে শিক্ষার্থীটা বুঝতে পারে যেটা আছে, মানে যেটা দেখা যাচ্ছে না। ধন্যবাদ। এমন অনেক বিষয় আছে যে পড়াতে গেলে যে বিষয়গুলো আমরা বাস্তব চিত্র তুলে ধরতে পারি না, তো যেগুলো দেখা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু শিক্ষার্থীর মনের মধ্যে প্রতিস্থাপন করা যায় বিভিন্ন কৌশলের মাধ্যমে। এইভাবে যে শিখন হয় সেটাকে বলা হয় বিমূর্ত জ্ঞানমূলক শিখন। ঠিক আছে, ধন্যবাদ। আর এরপরে আমরা ওই যে শিক্ষার্থীর মধ্যে যে যে পয়েন্টগুলো আছে, যেগুলো যদি দেখি তাহলে এরা শিখন হয়েছে, এর একটা বুঝবো। আর এট লাস্টে এই মডেলটা মনে রাখবো আমরা। এই মডেলের কয়টা ধাপ? 5টি। 5টি। ধন্যবাদ। বলেন তো 5টার নাম। শিখনের জন্য পরিকল্পনা ও উপস্থিতি, শিখন কৌশল নির্বাচন ও ব্যবহার, পরিবেক্ষণের কৌশল ব্যবহার, বিভিন্ন ধরনের কৌশলের মাধ্যমে সমন্বয়, মূল্যায়ন কৌশল ব্যবহার। ভেরি গুড, ধন্যবাদ আপনাকে। এই যে এই যে মডেলটা দেওয়া হয়েছে, এটা দেখে আমরা মনের অজান্তে ক্লাসে ফলো করি। এই ফলো করার পরে বাচ্চাদের শিখন হয়। আমরা ক্লাসে আগে থেকে চিন্তা করি বাচ্চাদের কোন বিষয়টা আজকে পড়াবো, আমার এই বিষয়ের মধ্যে কোনটা পাঠ, আজকে পাঠের বিষয়টা কি, এটা কিভাবে পড়াবো, একটা পরিকল্পনা করি, হয় লিখিত নাহলে মানসিক। তারপরে ক্লাসে গিয়ে এটা কিভাবে পড়াবো একটা কৌশল নির্বাচন করি। আমি আলোচনা করবো না শিক্ষার্থীদের লিখে লিখে নেব, না বোর্ডে আগে আর শিখাবো, এরকম, তাই না? তারপরে শেখানোর পরে আমরা যে আমি যে শিখাইলাম বাচ্চারা এটা মনোযোগ দেওয়া শুনছে কিনা বা তাদের শিখন হয়েছে কিনা প্রশ্ন করি বা মূল্যায়ন করি। মূল্যায়নের বিভিন্ন কৌশল আছে। কি কৌশল আছে ক্লাসের মধ্যে? মূল্যায়ন কৌশল হলো যে আমি মুখে মুখে ছোট প্রশ্ন নিতে পারি, অথবা ছোট প্রশ্ন খাতায় লিখতে দিতে পারি, অথবা একজনের মাধ্যমে সবাই মূল্যায়ন করতে পারি। কিভাবে? যে আমি একটা বিষয় আলোচনা করলাম, আমার মনে হয় যে টিচার হইলে বুঝতে পারবেন যে আমি যেটা পড়ালাম, দেখলাম যে আমার ক্লাসের মধ্যে পিছনে কিছু বাচ্চা আছে, ছেলে ছাত্র আছে, ছাত্র শিক্ষার্থী আছে, ওরা মনোযোগ হয় নাই, মনে হয় বুঝে নাই। তখন আমি শেষ দিক দিয়া ওদেরকে একজন দাঁড় করে বলবো, এই যে এটা বলো। তো দেখা যায় বলতে পারে নাই, না বলতে পারলে তুমি আরেকজনের দাঁড় করাইতে হবে। সে বলতে পারলো কিনা, সেও বলতে পারলো না, আরেকজনকে বলবেন আপনার যার প্রতি কনফিডেন্স যে পারে, ও দাঁড়াইলো, ঠিক আছে, ও বলো। সে এখন বললো, বলার পর ওদেরকে জিজ্ঞেস করলেন, এই ওই কি বলছে শুনছো, বলো দেখি তুমি। মানে ওই এটা হচ্ছে একটা মূল্যায়ন কৌশল। এই ধরনের বিভিন্ন কৌশল আছে ক্লাসে। আমি যেটা বললাম, একক প্রশ্নের মাধ্যমে, ছোট ছোট প্রশ্নের মাধ্যমে, লিখিতের মাধ্যমে। এখানে এই কথাটাই বেশি বলা হয়েছে, মূল্যায়ন কৌশলটাকে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ইয়াতে আমরা যাচ্ছি। এই যে একটু আগে আমরা পড়লাম, একটু আগে কি আলোচনা করছি একজন বলেন? বিমূর্তবাদ। গুড, ভেরি গুড। বিমূর্ত জ্ঞান
বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা অর্জনের জন্য যে আলোচনা করছি সেটা। জি এই স্যার। বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা অর্জনের জন্যই এই টপিকসটাকে নেওয়া হয়েছে। একজনের নাম বলেন। মাইন্ড ম্যাপিং স্যার। এটা বাংলা কি? স্যার এটা বাংলা এটা শব্দ না ইংরেজি শব্দ? মাইন্ড ইংরেজি ম্যাপিং না শব্দ বাংলা না স্যার। ইংরেজি? হ্যাঁ, মনের মধ্যে যে মাথা খাটানো প্রযুক্তি স্যার, স্যার, এটা বলা যায় মাথা খাটানো মাথা সহজভাবে। খাটানো। হ্যাঁ, ধন্যবাদ। এটা মানসিক মানচিত্র বলে, মাইন্ড ম্যাপিং। মাইন্ড হলো জি মানসিক, আর ম্যাপিং হলো মানচিত্র। মাইন্ড ম্যাপিং মানসিক মানচিত্র। একটু আগে আলোচনা করছি যে বিমূর্ত জ্ঞান দক্ষতা মানে বাচ্চাদের মধ্যে ঢুকাইতে হবে, এইটার মধ্যে আমরা ঢুকাইতে পারি। কেমন? অনেকগুলো জি বিষয় স্যার। আছে, এটার মধ্যে আমরা ঢুকাইতে পারি। তো এই যে একজন প্রশিক্ষণার্থী পুরুষ, আপনি বলেন তো এটা কি লেখাটা, প্রথমটা পড়েন। আপনি কি দেখতেছেন লেখাটা? এই স্যার বলেন, আপনার নাম কি বলেন? এই স্যার চুপ করে গেলেন না ছুটে গেছেন লাইনের থেকে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেকেই মনে করতে পারেন যে শুধু খালি মেয়েদের নেই, পুরুষদের নেই না, এই জন্য বলছিলাম আর কি। আসসালামু আলাইকুম। জি স্যার বলেন, লেখাটা পড়েন একটু। মাইন্ড ম্যাপিংটা কি? মাইন্ড ম্যাপিং শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রমে শিক্ষক কোনো একটি বিষয়বস্তুকে চিত্র, ডায়াগ্রাম, টেবিল, ম্যাপ ইত্যাদি দ্বারা সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার প্রক্রিয়াকে মাইন্ড ম্যাপিং বলে। ধন্যবাদ। স্যারের নামটা? স্যার, আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। মাশাআল্লাহ। ফরিদ, কোত্থেকে আপনি বলতেছেন, ঢাকার না বাইরে? স্যার, ঢাকা থেকে। কোন জায়গা? স্যার, সেক্টরের মধ্যেই। আচ্ছা ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই সেক্টরের মধ্যে যারা থাকে আর হলো ভিআইপি লোক, এই ভিআইপি দের সময় খুবই মূল্যবান, পাওয়াও কঠিন। আপনাকে পাই আমরা আনন্দিত যে ক্লাসে আছেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা সহজে বুঝতে পারছি যে বিমূর্ত বিষয়গুলো মূর্ত করার জন্য আমরা এই মাইন্ড ম্যাপিং ব্যবহার করবো, একটা কৌশল। কেমন? এটাকে মাইন্ড ম্যাপ, এটা মনে রেখেন আপনারা কিন্তু। মাইন্ড ম্যাপিং ইংরেজি শব্দ, বাংলা হইলো মানসিক মানচিত্র বা ধারণা মানচিত্র। এটাকে আবার কনসেপ্ট ম্যাপিং ও বলে থাকে, কনসেপ্ট। কেমন? তো এই শিখানো কার্যক্রমে এই কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা যারা ক্লাসে বোর্ড ব্যবহার করি, এই বোর্ডে আমরা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে এটা মজা করে শিখাইতে পারি। ক্লাসের শিক্ষার্থীরা খুবই উৎফুল্ল, সক্রিয়, আনন্দিত হবে। এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। আচ্ছা, এই যে এটা বলা হয়েছে চিত্র, ডায়াগ্রাম, টেবিল, ম্যাপ ইত্যাদি দ্বারা রাখি। আমি একটা এই মাইন্ড ম্যাপিং এর বিষয় বলি। আমি ক্লাসে গেলাম, আপনারা যারা উপস্থিত আছেন তারা দেখলেন যে বোর্ডের মধ্যে আমি লিখলাম বিএড কেন করছেন, বা আমরা বিএড করার উপকারিতা কি, বিএড করার উপকারিতা কি লেখে এটা একটা গোল দিলাম, দিয়ে বললাম যে প্রত্যেকে একটা করে উপকারিতা বলবেন, তাই না? তো সবাই একটা করে বললো। এই তো এটা একটা মাইন্ড ম্যাপিং এর মতো হইলো, আমি পড়ালাম। এটাকে আবার ব্রেন স্টর্মিং ও বলা হয়, তাই না? তো যেহেতু এটা চতুর্দিকে দাগ দিয়া 10-15টা বা 10টা আমি বিষয় দাঁড় করালাম, তাহলে এই যে মাকড় এর মতো মনে হচ্ছে, মাকড়ের পা 9টা না কয়টা থাকে, চতুর্দিকে মাকড়ের মতো। এই যে একটা মাইন্ড ম্যাপিং হয়ে গেল আর কি। আমরা এবং ক্লাসের বিষয়গুলো বুঝাইতে পারি। আচ্ছা, এরপরে আসেন, একজন বলেন তো দেখি পরের লেখাটা কি আছে।
মেয়েদের পক্ষ থেকে বলেন। মাইন্ড মাইন্ড ম্যাপের ম্যাপে প্রকারভেদ স্যার। মাইন্ড ম্যাপিং এর প্রকারভেদ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি আছে? স্যার এই শব্দটা কি ফ্যাক্টোরিয়াল হবে না পিক্টোরিয়াল লেখা? পিক্টোরিয়াল পিক্টোরিয়াল ম্যাপিং পিক্টোরিয়াল মাইন্ড ম্যাপিং, স্পাইডার মাইন্ড ম্যাপিং, চেইন বা শিকল মাইন্ড ম্যাপিং। আচ্ছা, এই যে পিক্টোরিয়ালের ইংরেজি শব্দটা আমরা লিখতে পারেন, পরীক্ষায় বা আসতে পারে। PICT ORIAL, পিক্টোরিয়াল। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। 2 নম্বর হলো স্পাইডার মাইন্ড ম্যাপিং, 3 নম্বর হলো চেইন বা শিকল মাইন্ড ম্যাপিং। এই যে আমার সামনে আজকে যারা আছেন, এই এর মধ্যে থেকে ব্যবসা শিক্ষার কেউ আছেন? জি স্যার, আমি কি নাম? তানজিদা আক্তার সুমি। এই সুমি, বলেন তো দেখি যে ব্যবসা শিক্ষার হিসাব বিজ্ঞানের কোনো কি একটা চিত্র আছে চাকার মতো? চাকার মতো? হ্যাঁ, কোন একটা বিষয় আলোচনা হয়েছে চাকার মতো? সাইকেলের চাকা। হ্যাঁ, চক্র ছিল একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হলো হিসাব। হিসাবের চক্র ছিল। হ্যাঁ, হিসাব চক্র। এটা কি কি আছে এর মধ্যে বর্ণনা কি, বিষয়গুলো কি? হিসাব চক্রের ধাপ বা হিসাবের ধাপগুলা কোনটার পর কোনটা আসে, তাই না? জি। কয়টা ছিল? 10টা। ঠিক আছে না? হ্যাঁ। এবার এবার বিজ্ঞানের কেউ আছেন? বিজ্ঞানের জি স্যার, সায়েন্স কি নাম? কানিস ফাতেমা। কানিস ফাতেমা, বলেন তো দেখি এই যে পানি চক্র আছে, জি জি স্যার, পানি চক্র আছে। আছে। এই যে জীব চক্র আছে, জীব চক্র। জি স্যার, বাস্তু হ্যাঁ সংস্থান। হ্যাঁ, গুড, বাস্তু সংস্থান। এগুলো যে একটা একটা ধাপ আছে না, ওইটা জি এই যে স্যার। মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে ওই চক্রগুলো আমরা দেখানো হয়েছে। আমরা জি আমরা স্যার। যদি আমরা লিখি, স্বাভাবিক রচনার মতো লিখি বা এর মতো লিখি, তো বাচ্চাদের এটা মনে থাকবে না, মাথায় থাকবে না। এই জন্য ওই রকম একটা চক্রের চিত্র দিয়ে দেখার ফলেই, হ্যাঁ, এটা জি স্যার। বাচ্চাদের মনে থেকে আমরা সহজে বুঝতে পারি। তো এই জন্য মাইন্ড ম্যাপিংটা এটা আনা হয়েছে। ঠিক আছে, তো ধন্যবাদ। এখন আমরা দেখি তো একটু ছবিতে কিছু দেখা যায় কিনা। এটা মাঝে কি লেখা? বিজনেস প্ল্যান। হ্যাঁ, বিজনেস প্ল্যান। এটা একটা মানসিক মানচিত্র। এটাকে আমরা স্পাইডার মানচিত্র বলতে পারি। যে প্ল্যানটা কি, ওই যে স্ট্র্যাটেজি, টাইমলাইন, সৌথ অ্যানালাইসিস, মিশন, এই সবগুলো দিয়া বিজনেস প্ল্যানটার মধ্যে সবগুলো জড়িত আছে। ফিনান্স, কম্পিউটার, টিম, এগুলো সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো বিজনেস প্ল্যান বলতে এই বিষয়গুলো জড়িত আছে। এটা মানসিক মানচিত্রের মধ্যে এটা অতি সহজে বাচ্চাদের বুঝতে পারে। যদি আমরা চিত্র না দিয়া 1 2 3 4 5 6 গ্রাম পড়াইলাম, ওইটা মনে থাকবে না? চিত্র দিয়ে পড়াইলে মনে থাকবে? কোনটা বলা মনে থাকবে বলেন তো দেখি? চিত্র দিলে মনে পড়াইলে বেশি মনে থাকে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। এই জন্য আমরা যারা টিচার, দক্ষ অভিজ্ঞ টিচার হব, আমরা ক্লাসে পড়াতে গেলে অনেকগুলো বিষয় আছে। এগুলো আমরা এইভাবে ধাপগুলো বা এগুলো স্টেজগুলো এইভাবে যদি চক্রাকারে বা চিত্র এঁকে শেখাই, বাচ্চারা সহজে বুঝতে পারবে। আরেকটা চিত্র দেখি, এটা দেখছেন? এখানে অনেকগুলো বিষয় আছে, তাই না? ওই বিষয়গুলো চিত্র আকারে দেখানো হয়েছে যাতে করে বুঝতে পারে।
হ্যাঁ, আরেকটা দেখি। এখানে দেখছেন কি লেখা আছে? মাইন্ড ম্যাপ গাইডলাইন্স। হ্যাঁ, ঠিক আছে। মানে এটা গাইডলাইন দিয়েছে এইভাবে মাইন্ড ম্যাপিং হইতে পারে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আর কি। তাহলে আমরা এইভাবে যদি বোর্ডে লিখে বাচ্চাদের শিখাই বা শিক্ষার্থীদের শিখাই, ছাত্রদের শিখাই, তাহলে এদের শিক্ষণটা কার্যকরী হবে এবং এরা মনে থাকবে। অনেকক্ষণ আলোচনা করার পরে, অনেকক্ষণ বর্ণনা দেওয়ার পরে ক্লান্তি হয়ে যেতে পারে, কিন্তু আমি যদি আলোচনা বর্ণনা না বলে সেভাবে একটা চিত্র এঁকে ধাপগুলো আগে বাসা থেকে লিখে আনে অথবা ওইখানে শিক্ষার্থী দিয়ে লেখায়, তাহলে ক্লাসটা সুন্দরভাবে বুঝবে, মনে রাখবে। কেমন? জি স্যার। আমি নমুনা দেখাইলাম, এই যে একটা দেখেন, এটা আমরা চেইন, তাই না, মাইন্ড ম্যাপিং বলতে পারি। অনেকগুলো বিষয় অতি সহজে আমরা দিলে মনে থাকবে, বাচ্চাদের শিখাইতে পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা এই যে আজকের আলোচনায় যে শিক্ষার্থীদের বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা উন্নয়নের জন্য আমরা মাইন্ড ম্যাপিং বা ব্রেনস্টর্মিং এ জাতীয় কৌশলগুলো ক্লাসে প্রয়োগ করব। ঠিক আছে? আমার আলোচ্য বিষয় হলো ওইটাই যে এগুলো আমরা কেন শিখাবো বা এটার মাধ্যমে বাচ্চাদের কি পরিবর্তন হবে, কি পরিমাণ জ্ঞান, বিমূর্ত জ্ঞান আর মূর্ত জ্ঞান, এটা যদি আমরা শিক্ষকরা না জানি, তাহলে শিক্ষক বাচ্চাদের শিক্ষার্থীদের লেখাপড়া শিখাইতে বা শিক্ষা শিক্ষণের কার্যক্রম ফলপ্রসূ করতে পারবো না। এগুলো আমাদের আগে মনের ভিতরে ঢুকতে হবে, তারপরে আমি পারবো। আমি যদি ওইরকম বুঝি যে বিমূর্ত জ্ঞানটা কিভাবে ঢুকাই দেবো, তাহলে আমি চিন্তা করবো, তাহলে একটা বিষয়কে চিন্তা করে থিওরিতে বলে আমি ক্লাসে শিক্ষার্থীদের পড়াইতে পারবো, তাহলে শিক্ষার্থীরা বুঝবে। স্যার ওই জি, কে কি বলছিলেন বলেন? স্যার মাইন্ড ম্যাপিং এর যে 3 প্রকার, এই পিক্টোরিয়াল পদ্ধতিটা কি স্যার? এটা তো বুঝতে পারিনি। আচ্ছা, এটা 3টে আলোচনা হয়েছে: পিক্টোরিয়াল, স্পাইডার, চেইন। জি জি। স্পাইডারটা মাকড়সার মতো, চেইনটা শিকলের মতো, কেমন? আর পিক্টোরিয়ালরা এটা চক্রাকার হইতে পারে, আবার উলম্ব হইতে পারে, ভার্টিক্যাল আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। উলম্ব হইতে পারে। যেমন এই বাংলাদেশের প্রশাসনিক কাঠামো পড়াইলেন, তো প্রথমে দিলেন বাংলাদেশ, তারপরে দিলেন বিভাগ কয়টা? 7টি। 7টি। তারপরে এই 7টা বিভাগ লেখা 7টার নিচে আবার টান দিয়ে লিখলেন জেলা কয়টি, প্রত্যেক বিভাগে জেলা কয়টি, হ্যাঁ? 64। আবার জেলার প্রত্যেকটা জেলাতে উপজেলা কয়টি, তাই না? তো এইভাবে আরো আরো আছে বিভিন্ন প্রকার। তো ওই বিষয়টা আমরা সামনে শিখবো। আমি বললাম যে এই যে শিখন যাচাই টিচারদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে মধ্যে শিখন কিভাবে শিখাবো এটা নিয়ে আমরা চিন্তা করি, এই জন্য এই প্রসেস গুলো আছে। আবার মূল্যায়ন কিভাবে করব, তো এই শিখনের মধ্যে এখানে কিছু বিষয় আলোচনা করছে। গ্রুপ সাবজেক্টে শিখনের আরো প্রকারভেদ, এই যে মাইন্ড ম্যাপিং এর আরো প্রকারভেদ আছে, ওখানে আমরা শিখতে পাবো। এখানে একটা ধারণা দিলাম, কেমন? জি স্যার। এখন একজন বলেন যে মাইন্ড ম্যাপিং এর সুবিধা সমূহ কি কি, দেখেন। 1, শিখন স্থায়ী হয়। 2, বিষয়বস্তু স্পষ্ট হয়। 3, মূর্ত থেকে বিমূর্ত রূপ পায়। 4, শিক্ষার্থীরা সক্রিয় থাকে। 5, সংক্ষেপে উপস্থাপন করা যায়। 6, স্বল্প সময়ে বেশি শিখতে পারে। 7, শিখনের স্বয়ংস্ফূর্ততা থাকে। আচ্ছা, এটা স্বতঃস্ফূর্ত হবে, এটা বানানটা একটু মিস্টেক হয়েছে।
শিখনে স্বতঃস্ফূর্ততা আসে। আছে। ঠিক আছে, এটা স্বতঃস্ফূর্ততা আপনারা লিখে নেবেন। জি স্যার। এখানে যে এই 7টা বিষয় আসছে, আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি এই 7টা বিষয় ধরলাম আসলে সঠিক না বেঠিক? মাইন্ড ম্যাপিং এর মধ্যে পড়ালে এই বিষয়গুলোর সুবিধাগুলো হয়, এটা জি কি স্যার, আমরা, হ্যাঁ, এটাকে আমরা বুঝতে পেরেছি, বা এটা কি এখানে কোনো কন্ট্রাডিকশন আছে যে না স্যার হয় না, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি আছে? বিচ্যুতি তো থাকারই কথা। না, ঠিক আছে, আমি বলছি তাহলে এদের সঠিক যে মাইন্ড ম্যাপিং এ যদি আমরা পড়াই তাহলে বাচ্চাদের শিখন স্থায়ী হবে, মানে এই 7টা, বিষয়বস্তু, হ্যাঁ। জি স্যার, সেখানে স্থায়ী হবে, বিষয়বস্তু স্পষ্ট হবে, মুক্ত থেকে বিমুক্ত রূপ ধারণ করবে, শিক্ষার্থীরা সক্রিয় থাকবে, সংক্ষেপে উপস্থাপন করা যাবে, স্বল্প সময়ে বেশি শিখতে পারবে, শিখনের স্বতঃস্ফূর্ততা আসবে। হ্যাঁ, গুড। এখানে ওই যে আবারও স্মরণ করাতে চাই যে চীনা একটা প্রবাদ আছে যে একটা চিত্র বা হ্যাঁ ছবি 1500 ওয়ার্ডের বেশি কাজ করে। 1500 ওয়ার্ড পড়ে শিখতে যতক্ষণ লাগবে, একটা চিত্র দিয়া অতি সহজে তাড়াতাড়ি শিখতে পারবে, 1 মিনিট বা 2 মিনিটে। 1500 ওয়ার্ড বলতে হয়তো হয়তো 5-7 মিনিট 10 মিনিট লাগতে পারে, কিন্তু একটা চিত্র দিলে সেই চিত্র দিয়ে 1-2 মিনিটে সেটা আমরা, তাই না, বুঝাইতে পারি। সুতরাং মাইন্ড ম্যাপিং এ পড়ালে যে সুবিধাগুলো আলোচনা করে এটা বাস্তব। আমরা যারা শিক্ষক আছি বিএড প্রশিক্ষণে, আমরাও চেষ্টা করব নিজ নিজ ক্লাসে নিজ নিজ বিষয়ে এইভাবে এটা ফলো করে প্রয়োগের মাধ্যমে শিক্ষণটা কার্যকর করার জন্য। কেমন? তো যারা আজকে উপস্থিত আছেন, আমরা কতজন আছি বলতে পারেন? স্যার 29 জন আপনি সহ। আমরা 29 জন আছি, ধন্যবাদ। তো যে চ্যাটিং এ কেউ কিছু লিখছে এরকম বলতে বলতে পারেন কে কি লিখছে? স্যার গ্রুপে হ্যাঁ, না চ্যাটিং এ লেখছে, এখানে চ্যাটিং এ, আমরা ক্লাসে চ্যাটিং এ কিছু কি লেখছে কেউ? রোল আর উপস্থিতির জন্য রোল আর নেম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো ওই যে, সেটিং এ কিছু নাই স্যার। আচ্ছা ধন্যবাদ, সবই হোয়াটসঅ্যাপে তো। লিখেছে, নেট প্রবলেমের কারণে জয়েন দিতে পারে নাই। ও আচ্ছা, ঠিক আছে, অনেকের প্রবলেম থাকবে, স্বাভাবিক। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যারা বিএড এর প্রশিক্ষণ ক্লাসে ডিভাইসের মাধ্যমে অংশগ্রহণ করছি, এটা একটা আলাদা স্বাদ, আলাদা নেশা, আলাদা একটা মজা। যখন আমার কাছে আসবে তখনই আমরা জয়েন করতে পারবো। আমি আগেই বলেছি যে এই হোয়াটসঅ্যাপে ক্লাসে, জুমে ক্লাসে জয়েন করতে হলে আমাদেরকে অনেকগুলো বিষয় রাখতে হবে। 1 নাম্বার হলো আমার সেটটা সঠিক রাখতে হবে, 2 নাম্বার নেট রাখতে হবে, 3 নাম্বার সেট চালানোর মতো আমার অভিজ্ঞতা দক্ষতা অর্জন করতে হবে। সেট চালাই আমি কানে লাগিয়ে রাখতে পারি ডিভাইস দিয়ে, অথবা আমি মিউট আনমিউট করে কথা বলবো, বা আমি শুনতে পারি। এরপরে পূর্ব থেকেই পরিমিত পরিমাণে মোবাইল চার্জ দিয়ে রাখতে হবে, তাই না, ডিভাইস যাতে ভালোভাবে শুনতে পাই। এই বিষয়গুলো আমরা অনেকে পারি, ধন্যবাদ। যার সমস্যাগুলো হয়, একজন যদি বলে স্যার আমি জয়েন করতে পারি নাই স্যার, চেষ্টা করেছি, তখন আমার কষ্ট হয় যে আসলে কেন পারলো না। হয়তো বাস্তব কিছু কারণ থাকতেও পারে। এরপরে বাস্তব কারণটাকে যাতে মানে অ্যাভয়েড করে আমি সফলতা অর্জন করতে পারি, সেটার চেষ্টা আগের থেকেই থাকবে। হয়তো অনেকেরই আছেন যারা জয়েন করছেন এরা সফল হয়েছেন, আর যারা জয়েন করতে পারেনি আগামী দিন সফল হবেন, এটাই আমি আশা করি। আর আজকের ক্লাসে যারা আসছেন, আগামীকাল তো ক্লাসে আসবেন সবাই আশা করতেছি, এই জন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসির সচিব 2 আমাদের কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম স্যার আসবেন। তো উনি আসার জন্য আজকেও প্রিন্সিপাল স্যারের সাথে ফোনে কথা বলেছেন, তাতে বুঝতে হবে শিওর আসবেন। তো যারা আসবেন তাদেরকে আগে থেকে অভিনন্দন জানাচ্ছি, আসবেন অবশ্যই। কারণ এই কলেজে, হ্যাঁ 3টার সময় আসবেন, 3টায় আসবেন আপনারা।
স্যার কালকে ক্লাস হবে না শুধু অনুষ্ঠানটাই হবে? না, ক্লাস হবে, আমরা 3টার থেকে ক্লাস শুরু করব, 4টার পরে গিয়ে ওই অনুষ্ঠানগুলো যাবে, হয়তো 2টা ক্লাস হইতে পারে। যদি মেহমানরা দেরি করে আসে তাহলে আমরা ক্লাস বাড়াবো, আর যদি না হয় তাহলে আমরা 2টা ক্লাস নেব, নেওয়ার পরে আমরা অনুষ্ঠানে যাব। তা আমরা ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়তে একটা দিয়েছেন, নোটিশ দিয়েছেন, প্রজ্ঞাপন দিয়েছেন, 1 স্টুডেন্ট 1 ট্রি, তাই না? তো সেই হিসাবে আমরা গাছের কিছু ব্যবস্থা করছি। যদি কেউ আগ্রহ নিয়ে আপনি একটা গাছ হাতে করে নিয়ে যেতে পারেন, ওয়েলকাম। ঠিক আছে, আমরা আপনাদের জন্য রাখছি, গাছ এনে রাখছি। তো এটার আবার ছবি ভিডিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, এটাও আমাদেরকে নোটিশ জারি করে দিছে আর কি। তো এই জন্য আপনারা আমাদের সম্পদ, আপনারা আমাদের কলেজের সচলীকরণ। নিয়মিত ক্লাস করলে কলেজের মান বৃদ্ধি পায়, শিক্ষার্থীদের রেজাল্ট ফলাফল ভালো হয়। তো যারা ক্লাস করছেন ধন্যবাদ, আপনারা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে। তো আমি সবশেষে এই কথা বলবো যে আজকে যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়টা ছিল বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতার। এই বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতাটা বাচ্চাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমরা শিক্ষক হিসেবে দক্ষ হইতে হবে, এরপরে তাদের মনে ওই বিমূর্ত চিন্তন দক্ষতা ফুটিয়ে তুলতে হবে, তাই না? বিমূর্ত জিনিসটা কি আর মূর্ত জিনিসটা কি আমরা আলোচনা করেছি, বুঝেছি। তা আগামী দিন আমরা ইউনিট 4 যাব, ইউনিট 3 শেষ হয়ে গেল, 4 আরো বেশি, ইউনিট 4 মানে ইউনিট 4 আরো বেশি ইম্পর্টেন্ট। আপনারা বলবেন স্যার আপনি প্রত্যেক দিনে ইম্পর্টেন্ট বলেন, আমি এই জন্য বলছি যে আজকের বিষয়টা যারা ক্লাসে ছিলেন আপনারা নিজেরা চিন্তা করুন যে এই বিষয়টা যে আলোচনা করেছি, তাই না? এই বিষয়টা যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে দক্ষ শিক্ষক হব, তাই না? যে ক্লাসে তো অনেকভাবে অনেক কৌশল প্রয়োগ করি, এটা একটা সহজ কৌশল, এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এটা আমরা জানলাম, এই জন্য ইম্পর্টেন্ট। আর আগামীকালের ক্লাসটা হবে মূল্যায়ন, মানে মূল্যায়ন আমরা কিভাবে করব। এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম এই ইউনিট পর্যন্ত শিখন শিখন শিখন, শিখানোর জন্য কি পদ্ধতি কৌশল, শিখানোর জন্য সূত্র মতবাদ, তাই না? এগুলো আলোচনা করেছি, মতবাদ সূত্র আলোচনা করছি, কৌশল আলোচনা করছি। আজকে থেকে আগামী দিন থেকে আমরা শেখার পর শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করব, আর মূল্যায়ন কেন জরুরি, কি কি পদ্ধতি আছে, এগুলো নিয়ে আলোচনা করব। অনেক সুন্দর মজার আলোচনা হবে। আমাদের দেশের মূল্যায়ন ব্যবস্থা কি আছে বর্তমানে, আর এটা হ্যাঁ কিভাবে বাস্তবায়ন হচ্ছে, আমরা কিভাবে নিচ্ছি, এই বিষয়গুলো আলোচনা করব। সবাই আগে কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি। কারো কোনো কথা আছে? না স্যার। প্রশ্ন থাকলে করেন, আর যে কোনো প্রশ্ন যে কোনো ব্যাপারে জানতে পারেন, আগামীকাল প্রোগ্রাম ব্যাপারে কথা বলতে পারেন অথবা যে কোনো ব্যাপারে কথা বলতে পারেন।